গভীর রাতে নিজ গ্রামের বাস স্ট্যান্ডেই ধর্ষিত হয় একটি মেয়ে। মাথায় গুরুতর আঘাতের কারণে ভিকটিম তখন কোমায়। পুলিশ যেদিকেই যায় ঘুরে ফিরে সেই একই জায়গায় ফিরে আসে। কেস সলভ করতে ও পাবলিক প্রেশার থেকে বাঁচতে ফিরিয়ে নিয়ে আসা হয় হান্ট নামক স্পেশাল টিমকে, যার প্রধান একজন কন্ট্রোভার্সিয়াল সাসপেন্ডেড পুলিশ অফিসার বিক্রম বোস। প্রতিটি পদে পদে বাধা আর নতুন নতুন ধাঁধা পেরিয়ে বিক্রম বোস ও তার হান্টের কেস সলভের কাহিনী আজ এক্সপ্লেন করতে চলেছি। কি নেই এই গল্পে? সাসপেন্স, থ্রিল, ইমোশন সবকিছু। আপনারা ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে থাকুন আর আমি শুরু করি আজকের এক্সপ্লেনেশন। বিক্রম অন ডিউটি সিজন 1। কাহিনীর শুরুতে আমরা শ্রীষা নামের একটি মেয়েকে দেখতে পাই। শ্রীষা শহরের একটি কোম্পানিতে চাকরি করে। সে প্রতি শনিবার গ্রামে তার দাদার বাড়িতে চলে আসে, তারপর সোমবার আবারও কর্মস্থলে ফিরে যায়। আজও তার ফিরে যেতে হবে। সে যাওয়ার আগে দাদাকে বলে যায় নিজের খেয়াল রাখবেন, আমি নেই বলে কিন্তু একদমই ওষুধ খাওয়ায় অবহেলা করবেন না, আমি কিন্তু পাশের বাসার সমতা দিদির থেকে খোঁজ নেব। দাদাও মুচকি হেসে বলে, অবশ্যই, তোর বিয়ে দেখে যেতে হবে না। শ্রীষার বাসের সময় হয়ে যাচ্ছে দেখে সে বিদায় নিতে গেলে দাদা বলে ওঠে, দাঁড়া, আমি দিয়ে আসি তোকে বাস স্টপ পর্যন্ত। কিন্তু শ্রীষা মানা করে দেয়, বলে নিজের গ্রামে আমার কিসের ভয়। সে দাদার থেকে বিদায় নিয়ে বাস স্টপের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তা তখন একদম শুনশান। হঠাৎ একটি কালো বিড়াল তার সামনে দিয়ে চলে যায়। শ্রীষার এবার একটু ভয় ভয় লাগতে শুরু করে। সে যখন বাস স্ট্যান্ডে পৌঁছায় তখন 4:20। বাস স্ট্যান্ডও একদমই ফাঁকা। শ্রীষা একাই বাসের জন্য অপেক্ষা করতে শুরু করে। কিছুক্ষণ পর একজন পরিচ্ছন্নতা কর্মী এসে জিজ্ঞেস করে, কোথায় যাবেন? শ্রীষা উত্তর দেয়, হায়দ্রাবাদ। মহিলাটি বলে, ওই যে হায়দ্রাবাদের বাস, গিয়ে বাসে বসো। কতক্ষণ এভাবে ঠান্ডায় দাঁড়িয়ে থাকবে? শ্রীষাও তার কথা মতো পাশে দাঁড়িয়ে থাকা বাসটাই উঠে পড়ে। শ্রীষা চুপচাপ বাসে বসেছিল। হঠাৎই পেছন সিটে কালো হুডি পরা একটি লোক উঠে বসে। সে নিঃশব্দে শ্রীষার দিকে এগিয়ে আসতে থাকে। শ্রীষা কিছু বুঝে ওঠার আগেই লোকটি কাচের বোতল দিয়ে তার মাথায় আঘাত করে বসে। শ্রীষা উঠে পালাতে গেলে লোকটা তাকে ধরে টানতে টানতে বাসের পেছনে নিয়ে যায়। তারপর অনেকটা সময় কেটে যায়। একটা বাস এসে চলেও যায়। অন্যদিকে শ্রীষা মৃতপ্রায় অবস্থায় পড়েছিল। একজন ক্লিনিং লেডি দাঁড়িয়ে থাকা বাসের পাশ দিয়ে যাওয়ার সময় ভাঙা কাচ ও রক্ত দেখে বাসের ভেতরটা চেক করতে ওঠে। সেখানেই সে শ্রীষাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সাথে সাথেই চিৎকার দিয়ে দৌড়ে সাহায্য ডাকতে চলে যায়। দ্রুত সময়ের মধ্যে শ্রীষাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ততক্ষণে মিডিয়ায় খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। শ্রীষার অবস্থাও অতটা ভালো নয়। অন্যদিকে পুলিশ ও ফরেনসিক টিম বাসটিকে ঘিরে রেখেছে। ফরেনসিক এক্সপার্টরা খুবই সাবধানতার সাথে স্যাম্পলগুলো কালেক্ট করছিল। পুলিশও সব জায়গায় জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু কিছু থেকে কিছুই পাওয়া যাচ্ছিল না। মিডিয়ার মাধ্যমে খবর দ্রুত ছড়িয়ে পড়ছিল। এতে করে সাধারণ মানুষের মাঝেও প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়। কমিশনার নিজেও দায়িত্বরত কর্মকর্তাদের উপর চাপ প্রয়োগ করতে থাকে কেসটা দ্রুত সলভ করার জন্য। পুলিশ এবার শ্রীষার পরিচিতদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। আমরা এক একজনের থেকে জানতে পারি শ্রীষা খুবই ভালো ও ভদ্র মেয়ে। উইকেন্ড পার্টি পর্যন্ত অ্যাটেন্ড করতো না, দাদার কাছে চলে আসতো। সে অনেক মেধাবীও ছিল, বেস্ট এমপ্লয়ির অ্যাওয়ার্ডও জিতেছিল সে। শত্রু বা বয়ফ্রেন্ড এইসবের প্রশ্নই আসে না। এদিকে মিডিয়া পুলিশের এই ব্যর্থতা আরো বেশি ফলাও করে প্রচার করতে শুরু করেছিল, যেটা জনগণের রাগ আরো বেশি বাড়িয়ে দিচ্ছে। দৃশ্যপট পরিবর্তন হয় কমিশনারের অফিসে। দায়িত্বরত পুলিশ অফিসারদের তলব করা হয়েছে, কিন্তু তারা জানায় বাসে অনেকগুলো ফিঙ্গারপ্রিন্ট ছিল, তাই অপরাধীকে খুঁজে পাওয়া মুশকিল। পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ক্লুই পাওয়া যায়নি। কথাটা শোনার সাথে সাথেই ডিজিপি গর্জে ওঠে, লজ্জা থাকা উচিত তোমাদের। দ্রুত কিছু করতে না পারলে কেস সিবিআই এর কাছে চলে যাবে, ডিপার্টমেন্টের নাম ধুলোয় মিশে যাবে। এমন সময় কমিশনার মনোজ একটা নাম সাজেস্ট করে, হান্ট। দায়িত্বরত পুলিশ কর্মকর্তা
বলে ওঠে, বিক্রম কি করেছিল আমরা সবাই জানি। ডিপার্টমেন্টের নামে চুনকালি পড়েছিল। কমিশনার তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। ডিজিপি প্রশ্ন করে, হান্টকে ফিরিয়ে নিয়ে এলে কোনো সমস্যা হবে না তো? কমিশনারের মাধ্যমে আমরা জানতে পারি হান্ট পুলিশের নানা দক্ষ লোকজন নিয়ে গঠিত একটি স্পেশাল টিম ছিল। একে লিড করত বিক্রম বোস। হান্ট অতীতে অনেক বড় বড় ও জটিল কেস সলভ করেছে। আমরা বিক্রমকে দেখতে পাই, যে ফ্রেশ হয়ে পূজা পাঠ করে চা বানিয়ে বাবা মাকে দেয়। তার মা বলে, এত সব না করে একটা কাজের লোক রাখলেই তো হয়। বিক্রম উত্তর দেয়, প্রতি মাসে 5,000 টাকা গেলে বছরে 60,000 টাকা। চিন্তা করো 10 বছরে কত টাকা। বিক্রম নিজেই রান্নাবান্না সহ বাড়ির সব কাজ করে। তার কাছে কমিশনারের অফিস থেকে কল এলে সে রং নাম্বার বলে কল কেটে দেয়। তারপর মায়ের সাথে সিরিয়াল দেখে, বাবার সাথে গেম খেলে। আবারও ডিপার্টমেন্ট থেকে কল এলে সে আবারও কল কেটে দেয়। এবার স্বয়ং কমিশনার মনোজ বিক্রমকে কল করে অফিসে আসতে বলে। বিক্রম প্রতিদিনের জন্য বরাদ্দকৃত ছোট্ট এক বোতল পেট্রোল নিয়ে বেরিয়ে পড়ে। অফিসে ঢুকতে গেলেই সে ফ্ল্যাশব্যাক দেখতে শুরু করে। তার মনে পড়ে যায় কিভাবে তাকে অপমানিত হয়ে বেরিয়ে যেতে হয়েছিল। সেসব ভেবে বিক্রমের প্যানিক অ্যাটাক শুরু হয়ে গিয়েছে। সে দ্রুত মেডিসিন নিয়ে নিজেকে শান্ত করে। তারপর অনেক সাহস নিয়ে কমিশনারের সাথে দেখা করতে চলে আসে। কমিশনার বিক্রমকে বলে, দেখো বিক্রম, আমি জানি আমার উপর তোমার কোনো বিশ্বাস নেই, কিন্তু আমি সেটা বদলাতে পারি। বিক্রম মুচকি হেসে বলে, সেই ঘটনার 1 বছর হয়ে গেল, কিন্তু আপনি আমাকে ফোন পর্যন্ত করেননি। আজও আমি কেমন আছি সেটা জিজ্ঞেস না করে আপনি নিজের সমস্যার কথাই বলে যাচ্ছেন। সরি স্যার, আমি কোনো প্রকার সাহায্য করতে পারবো না। বিক্রম আর কোনো কথা না বলে অফিস থেকে বেরিয়ে আসে। বিক্রম বাড়ি ফেরার পথে তার এক বন্ধু ফোন করে জানায় ইমার্জেন্সি ও নেগেটিভ রক্ত প্রয়োজন। বিক্রমের রক্ত ও নেগেটিভ, তাই সে হসপিটালে চলে আসে। সেখানে কিছু লোক শ্রীষার জন্য পুলিশের বিপক্ষে প্রোটেস্ট করছিল। হঠাৎই কেউ পুলিশের নামে স্লোগান দিয়ে উঠলে পুলিশ ক্ষেপে ওঠে। তখন একটি মেয়ে বেরিয়ে এসে পুলিশের চোখে চোখ রেখেই তর্কে জড়িয়ে পড়ে। সে বলে, সেদিন যদি আপনারা সঠিকভাবে ডিউটি করতেন তাহলে শ্রীষার এমন অবস্থা হতো না। নিয়ম অনুযায়ী সেদিন বাস স্ট্যান্ডে টহল দেওয়ার কথা ছিল, কিন্তু আপনারা তো ঘুমাতে ব্যস্ত ছিলেন। বিক্রম দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবই দেখছিল। পরে রক্ত দেওয়ার জন্য বন্ধুর সাথে হসপিটালের ভেতরে চলে আসে। রক্ত দেওয়া শেষ হলে সে যখন বের হচ্ছিল তখন শ্রীষার দাদাকে একা বসে থাকতে দেখে বিক্রম জিজ্ঞেস করে, আপনি একা কেন? শ্রীষার দাদা কাঁদতে কাঁদতে বলে, ও বাদে আমার কেউ নেই। যাওয়ার আগে বলেছিল এবার এসে 1 সপ্তাহ থেকে যাবে আমার সাথে, কিন্তু এখন তো অনন্তকাল ধরে শুয়েই আছে। ও কত বিশ্বাস নিয়ে সেদিন বলেছিল, নিজের গ্রামে আমার কিসের ভয়, সাহায্যকারী তো অনেক আছে, কিন্তু ওকে ন্যায় পাইয়ে দেবে কে? কথাগুলো যেন ফলার মতো আঘাত করতে থাকে বিক্রমকে। সে শ্রীষার কেবিনের সামনে এসে তাকে একবার দেখে চলে যায়। অন্যদিকে মিডিয়া যখন পুলিশের স্টেটমেন্ট চায় তখন পুলিশ আবারও নিজের ব্যর্থতা স্বীকার করতে বাধ্য হয়। এইদিকে শ্রীষার অবস্থা দেখে ও তার দাদার কথা শোনার পর থেকে বিক্রমের মনে কোনো শান্তি ছিল না। সে কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছিল না। অবশেষে সে কমিশনার মনোজকে কল করে রিজয়েন হওয়ার জন্য রাজি হয়ে যায়। সে মনোজের সাথে দেখা করে কেসটা অফিসিয়ালি গ্রহণ করে। এই বিষয়টি নিয়ে অবভিয়াসলি দায়িত্বরত পুলিশ অফিসার বেশ অখুশি ছিল। কমিশনার বলে, টিমের বাকি ডিটেলস পরে জানিয়ে দেওয়া হবে। যাই হোক, বিক্রম পরের দিন পুলিশের পোশাক পরে রেডি হয়ে থানায় চলে আসে। কমিশনার বিক্রমকে তার টিম ডিটেলস দিতেই যাবে, তার আগেই কমিশনারের ফোন বেজে ওঠে। কথা বলতে বলতে কমিশনারের মুখের রং উড়ে যায়। সে ফোনটা রেখে বিক্রমকে জানায়, সাবিত্রী তোমার ডিপার্টমেন্ট রিজয়েন করা নিয়ে কোর্ট থেকে স্টে অর্ডার নিয়ে নিয়েছে। তোমার সাসপেনশন কন্টিনিউ থাকবে। আমার হাতে কিছুই নেই, ইটস অ্যান অর্ডার। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বিক্রম সেখান থেকে উঠে আসে। সাবিত্রী তখন থানার দিকেই আসছিল। বাইরে আসতেই সাবিত্রীর সাথে বিক্রমের দেখা হয়ে যায়। সাবিত্রী তাকে বলে, তুমি আমার নিষ্পাপ ছেলের জীবন নিয়েছো, আমি বেঁচে থাকতে কখনোই এই ইউনিফর্ম পরতে দেব না। সাবিত্রী চলে যায়। এদিকে অতীত মনে করে বিক্রমের আবারও প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায়। সে ওষুধ নিয়ে কোনো মতে নিজেকে শান্ত করে।
দৃশ্যপট পরিবর্তন হয় অন্য একটি পুলিশ স্টেশনে। সন্তোষ নামের একজন এসে থানায় কমপ্লেইন করে যে তার ভাই গত 2 দিন ধরে মিসিং। পুলিশ জানতে চায় লাস্ট কবে দেখা হয়েছিল। সন্তোষ উত্তর দেয় 6 মাস আগে। 6 মাস ধরে চুরির কেসে তার ভাই জেলেই ছিল। 2 দিন আগে মুক্তি পেয়েছে, কিন্তু এখনো বাড়ি ফেরেনি। পুলিশ জিজ্ঞেস করে কারো উপর সন্দেহ আছে। সন্তোষ উত্তর দেয় শিবা। ওরা একই কেসে জেলে গিয়েছিল, শিবাই ওকে বিগড়েছে। সে পুলিশকে শিবার একটি ছবিও দেয়। অন্যদিকে আমরা শিবাকে দেখতে পাই, যে অনেক ভয়ে ভয়ে নিজের বাড়িতে ঢুকছিল। দৃশ্যপট পরিবর্তন হয় বিক্রমের কাছে। সে বেশ আপসেট ছিল। তার মা তাকে বোঝানোর চেষ্টা করে সমস্যার সমাধান খোঁজো, নিজের জীবনটা এভাবে নষ্ট করো না। তার মা যেতেই কমিশনার তাকে ফোন করে দেখা করতে অর্ডার দেয়। বিক্রম কমিশনারের সামনে বসেছিল। কমিশনার মনোজ বিক্রমকে বলে, স্টেজ সরানো পর্যন্ত তো আর আমরা চুপচাপ বসে থাকতে পারি না। একজন পুলিশ হিসেবে তোমার কাছে কি বেশি গুরুত্বপূর্ণ, চাকরি নাকি জাস্টিস? বিক্রম উত্তর দেয়, বুঝতে পেরেছি স্যার, আপনি চাইছেন আমি পুলিশের পোশাক ছাড়াই ডিউটি করি। কমিশনার বলে, এই কেসটা সলভ করতে পারলে আশা করছি তুমি দ্রুতই তোমার ইউনিফর্ম ফিরে পাবে। বিক্রমও প্রতিজ্ঞা করে যে এতদিন সে পুলিশের পোশাক পরে ন্যায়ের জন্য লড়েছে, এবার সে ন্যায়ের পক্ষে লড়বে পুলিশের পোশাক ফিরে পাওয়ার জন্য। পরের দিন সকাল সকাল বিক্রম ল্যাপটপ খুলে টিমের ডিটেলস দেখতে শুরু করে। প্রথম জন হেড কনস্টেবল রাঙ্গা রাও, যে খুব দ্রুত রিটায়ারমেন্টে যাবে। কিছু লাফাঙ্গা একটি মেয়েকে বিরক্ত করছিল। সেখানে থাকা অন্য একটি মেয়েকে তাদের তীব্র রকমের উত্তম মাধ্যম দিতে দেখা যায়। ইনি অখিলা, সাব ইন্সপেক্টর ক্রাইম ব্রাঞ্চ এবং হান্টের দ্বিতীয় সদস্য। এর পরের দৃশ্যে আমরা হান্টের তৃতীয় এবং একমাত্র টেক এক্সপার্ট আলী জাফরকে দেখতে পাই, যে তার কাজে ভীষণ রকমের দ্রুত এবং দক্ষ। পরের দিন সকাল সকাল বিক্রম সহ হান্টের সকল সদস্য তাদের অফিসে মিটিং করে, যেখানে তারা কেসে এখন পর্যন্ত পাওয়া সকল ডিটেলস ডিসকাস করছিল। মিটিং শেষে তারা সবার প্রথমে হসপিটালে চলে আসে শ্রীষাকে দেখতে এবং ডাক্তারের থেকে তথ্য সংগ্রহ করতে। সেখানে তাদের সাথে দেখা করে ফরেনসিক অ্যানালিস্ট কীর্তনা জানায় মদের বোতল দিয়ে মাথায় আঘাত করার কারণে শ্রীষা গুরুতর আঘাত পেয়েছে, যার ফলে সে ব্রেইন ডেড। স্যাম্পলও কালেক্ট করা হয়ে গিয়েছে, কিন্তু সাসপেক্ট না থাকায় কার সাথে ম্যাচ করার চেষ্টা করবে বুঝতে পারছে না। তথ্য সংগ্রহ শেষে বিক্রমরা সেখান থেকে বেরিয়ে পড়ে। তারা সেই বাস স্ট্যান্ডে এসে পৌঁছায়। আলী জানায় রিপোর্ট অনুযায়ী এখানে থাকা 3টা সিসিটিভির তারই কেটে দেওয়া হয়েছিল। বিক্রম অন্য পাশে থাকা সিসিটিভি ক্যামেরা দেখিয়ে বলে 3টা নয় 4টা। কনস্টেবল জানায় ওটা এমএলএ সাহেবের গেস্ট হাউস। বিক্রম আলীকে অর্ডার দেয় যেভাবেই হোক ওই ফুটেজ তার চাই। আলী যেতেই বিক্রম রাওকে বলে, যান চা খেয়ে আসুন, অর্থাৎ তথ্য জোগাড় করুন। রাও চলে যায়। অখিলা জানায় ক্রিমিনাল ফিঙ্গারপ্রিন্ট না রাখার জন্য যথেষ্ট চেষ্টা করেছে। তাদের কথার মাঝেই দায়িত্বরত এক পুলিশ অফিসার শুভইয়া সেখানে উপস্থিত হলে বিক্রম তাকে জিজ্ঞেস করে সবার আগে এই ক্রাইমের খবর কে দিয়েছিল। শুভয়া জানায় এখানে কাজ করা এক সুইপার। সেই সুইপার মেয়েটি জানায়, আমি ময়লা ফেলে আসছিলাম, দেখলাম কাজ ভাঙা আর সেখানে রক্ত। আমার সন্দেহ হলে আমি বাসে উঠে ওই অবস্থা দেখে ভয়ে চিল্লাতে চিল্লাতে বের হয়ে আসি। বিক্রম সময় জিজ্ঞেস করলে মেয়েটি বলে তখন 5:30 বাজছিল। বিক্রম প্রশ্ন করে এত শিওর কিভাবে সে? মেয়েটি জানায় কারণ ওটা আমার ডিউটি শেষ হওয়ার সময়। আমরা আরো জানতে পারি সে সময়ে বাস স্ট্যান্ডে কেউই ছিল না। সে দৌড়ে নিজের বসকে সব বলে আর বস পুলিশকে কল করেছিল। বাস স্ট্যান্ডের লোকটি জানায় সুইপার তাকে খবর দিতেই সে পুলিশকে কল করেছিল, কিন্তু ততক্ষণে মিডিয়া সেখানে পৌঁছে যায়। বিষয়টি বিক্রমের একটু খটকা লাগে। পুলিশের আগে মিডিয়া বিক্রম শুভয়াকে ডিটেলস চেক করতে বলে। এরই মাঝে আলী ফুটেজ নিয়ে হাজির হয়। দেখা যায় 5টায় শ্রীষা বাসে উঠেছিল। এরপর সেই সুইপার মেয়েটি উঠেছিল, আগে পরে কেউই ওঠেনি।
মানে ক্রিমিনাল বাসের মূল দরজা ব্যবহার করেনি। তখনই রাও এসে খবর দেয় ওই বাসটা কয়েকদিন ধরে নষ্ট হয়ে পড়েছিল। বাসটা ঠিক করতে পাঠানোর কথা ছিল, বিগত 5 দিন ধরে ওটা ওখানেই দাঁড়িয়েছিল। বিক্রম বলে, তাহলে হায়দ্রাবাদের বাস তো ঠিক সময়ে এসেছিল, তাই না? আমরা কিছু একটা মিস করছি, কিন্তু কি? কেউ খুব সাবধানে রেকি করে তারপর শ্রীষার উপর হামলা করেছে। মনে হচ্ছে কেউ প্রতিশোধ নিয়েছে। বিক্রম সেই বাসটা চেক করতে ওঠে। সে চোখ বন্ধ করে ভাবতে থাকে সেদিন রাতে কি হয়েছিল। বিক্রম বলতে শুরু করে ক্রিমিনাল শ্রীষাকে মেরে ফেলতে চাইছিল, কিন্তু শ্রীষা ভাগ্যের জোরে বেঁচে রয়েছে। মানে শ্রীষার জীবন এখনো ঝুঁকিতে। সে সাথে সাথেই হসপিটালে থাকা কনস্টেবলের কাছে ফোন করে, কিন্তু তারা তখন চা খেতে ব্যস্ত ছিল, তাই কল রিসিভ করে না। অন্যদিকে কিলার হসপিটালে পৌঁছে গিয়েছে। অনেকবার চেষ্টা করার পর ফোন রিসিভ করতেই বিক্রম তাদের দ্রুত শ্রীষার কাছে চলে যেতে বলে। কনস্টেবলরাও তখনই হসপিটালে দৌড় দেয়। কনস্টেবল পৌঁছাতে পৌঁছাতে কিলার শ্রীষার অক্সিজেন মাস্ক খুলে দিয়েছিল, কিন্তু কনস্টেবলদের সেখানে আসার আওয়াজ পেয়ে কিলার আবারও মাস্ক লাগিয়ে দিতে বাধ্য হয়। তারপর কেবিনেই লুকিয়ে পড়ে। পুলিশ চেক করে চলে যেতেই কিলারও বেরিয়ে যায়। দৃশ্যপট পরিবর্তন হয় সন্তোষের বাড়িতে। সে তার মাকে জিজ্ঞেস করে, মা, তোমার কি ভাইয়ের জন্য খারাপ লাগে না? তার মা রেগে উত্তর দেয়, আমি তো ভেবে নিয়েছি ও মারা গিয়েছে। সন্তোষ বলে ওঠে, তুমি এমন করো বলেই ও বাড়ি আসে না। ও বাড়ি ফিরলে কিছু বলো না। ওর মা উত্তর দেয়, ও যা করেছে তার জন্য আমার মুখে চুনকালি পড়েছে। সন্তোষ বলে, কিন্তু ও তো শাস্তি পেয়েছে বলো। তার মা উত্তর দেয়, ও তো 4 বছরের শাস্তি পেয়েছে, কিন্তু আমি সারা জীবনের শাস্তি পেয়েছি। এখান থেকে দৃশ্যপট পরিবর্তন হয় বিক্রমের কাছে। তারা একটি রেস্টুরেন্টে খেতে এসেছিল। কিপটা বিক্রম টাকা বাঁচাতে 4 জনের জন্য মাত্র 4টা রুটি অর্ডার করেছিল। খাওয়া শেষ হলে বিক্রম বিল চুকিয়ে কত টাকা খরচ হলো সেটা একটি নোটপ্যাডে টুকে নিচ্ছিল। তখনই তার মাথায় একটা চিন্তা আসে। সে আলীকে বলে, ওই সময়ে বাস স্ট্যান্ড এলাকায় শ্রীষা বাদে বাকি অ্যাক্টিভ নাম্বারগুলো ট্রেস করো। পুলিশ পৌঁছানোর আগেই মিডিয়া সেখানে উপস্থিত হয়েছিল। হতে পারে যে ক্রাইম করেছে মিডিয়াকেও সেই কল করেছিল। এরই মাঝে আলী জানায় তখন 5টি নম্বর অ্যাক্টিভ ছিল। বিক্রম অর্ডার দেয়, ওই 5 নম্বরের মধ্যে মিডিয়াকে কে কল করেছিল সেটা বের করো। আলী চেক করে জানায় এদের মধ্য থেকে 5টা 15 মিনিটে একটি নাম্বার 3টি মিডিয়া হাউসকে কল করেছিল। কল দিলে দেখা যায় নম্বরটি বন্ধ। আলী বাকি তথ্য বের করতে করতে বিক্রম নিজেই বলতে থাকে, যদি শুধু ধর্ষণ করতেই হতো তাহলে সে মিডিয়াকে কল করবে কেন? ক্লিয়ারলি এটা রিভেঞ্জ। শ্রীষা নিশ্চয়ই জানে এসব কে করেছে। অখিলা বলে ওঠে, কিন্তু তার জন্য তো শ্রীষার আগে কোমা থেকে বের হতে হবে। বিক্রম উত্তর দেয়, এত সময় নেই আমাদের হাতে। শ্রীষার বাড়ির আশেপাশে জিজ্ঞাসাবাদ করলে হয়তো কিছু একটা জানতে পারবো। তারা দ্রুত গাড়িতে উঠে পড়ে। তখনই আলী জানায় নাম্বারটা অশোক নামক ব্যক্তির নামে রেজিস্টার্ড। তারা দ্রুত শ্রীষার এলাকায় চলে আসে এবং একে একে সকল প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। জিজ্ঞাসাবাদ শেষে রাও এসে বলে, যাকেই জিজ্ঞেস করি শুধু বলে জানি না। বিক্রম বলে ওঠে, লাল শাড়ি পরা মেয়েটাকে দেখে মনে হলো কিছু একটা জানে। অখিলা জানায় মেয়েটার নাম সমতা, শ্রীষার প্রতিবেশী। তারা সমতার বাড়িতে এসে আবারও তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। সমতা কিছুতেই মুখ খুলছিল না। তখন বিক্রম বলে, আপনি এই মুহূর্তে যে তথ্যই দেবেন সেটা শ্রীষাকে ন্যায় পাইয়ে দিতে সাহায্য করতে পারে। এবার সমতা বলতে শুরু করে 4 বছর আগের কথা। দীপাবলির দিন শ্রীষা যখন বাড়ি ফিরছিল তখন 2টি ছেলে তাকে একটি ঘরে টেনে নিয়ে গিয়ে বাজে ব্যবহার করার চেষ্টা করছিল, কিন্তু শ্রীষা সেখান থেকে কাঁদতে কাঁদতে পালিয়ে আসে। শ্রীষাকে কাঁদতে দেখে সমতা তাকে জিজ্ঞেস করেছিল কি হয়েছে। তখন শ্রীষা তাকে সবটাই খুলে বলে। সমতা জানায় পরের দিন সকালেই শ্রীষার দাদা থানায় গিয়ে কমপ্লেন লিখিয়েছিল। বিক্রম জিজ্ঞেস করে, অ্যাবিউসারদের নাম মনে আছে? সমতা উত্তর দেয়, কি একটা কুমার নাম ছিল জানো। এদিকে শিবা পাগলের মতো হয়ে গিয়েছিল। সে অশোককে ভয়েস মেসেজ পাঠায় যেখানে সে বলছিল, তুই কোথায় অশোক? পুলিশ আমাদের গ্রাম পর্যন্ত পৌঁছে গিয়েছে, তোর জন্য আমি ফেসে যাব কিন্তু। দৃশ্যপট পরিবর্তন হয়। বিক্রমরা গাড়িতে করে যাচ্ছিল। রাও জানায় ডিজেল প্রায় শেষ। বিক্রম উত্তর দেয়, কাজ শেষে ভরিয়ে নেব। সে রাওকে দ্রুত গাড়ি চালানোর নির্দেশ দেয়, কিন্তু অল্প দূরে যেতেই ডিজেল শেষ হয়ে যায়।
তারা যেখানে দাঁড়িয়েছিল সেখানে একটি ট্রাকও দাঁড়িয়েছিল। রাও ট্রাক ড্রাইভারের থেকে জানতে পারে 50 কিলোমিটার দূর পর্যন্ত কোনো অয়েল পাম্প নেই। রাও খেয়াল করে ট্রাকে কিছুটা ডিজেল রাখা। সে ডিজেল নেওয়ার জন্য বিক্রমের কাছে টাকা চাইলে বিক্রম নিজের মাকে ফোন দেয়। একটু মিষ্টি করে কথা বলতেই তার মা বুঝে যায় বিক্রমের টাকা প্রয়োজন। সে বলে চাকরি করে ঘরে টাকা নিয়ে আসতে হয়, টাকা দিয়ে চাকরি করতে হয় না। নাম্বার দাও, টাকা পাঠিয়ে দিচ্ছি। ডিজেল ম্যানেজ হতেই তারা সোজা থানায় চলে আসে। একজন কনস্টেবল তাদের ফাইল রুমটা দেখিয়ে দেয়। বিক্রম বলে 6 নভেম্বর 2020 সালের সকল কেস খুঁজে বের করো। সব কাগজপত্র ঘাটার পর অখিলা জানায় সেদিন 8টা কেস রেজিস্টার হয়েছিল, কিন্তু শ্রীষার নামে একটা কেসও নেই। বিক্রম বলে হ্যারাসমেন্ট কেস, হয়তো ভিকটিমের নাম লুকানো হয়েছে। দাদার নাম চেক করো তো। কিন্তু অখিলা শ্রীষার দাদার নামেও কোনো কেসই খুঁজে পায় না। রাও বলে 4 বছর আগে তো শ্রীষা মাইনর ছিল, হয়তো পক্সো কেস। কিন্তু দেখা যায় কোনো পক্সো কেসও হয়নি। তারা হতাশ হয়ে বাইরে বেরিয়ে আসে। বিক্রম কিছুক্ষণ চিন্তা করার পর আলীকে জিজ্ঞেস করে, আলী, সিম যেন কার নামে রেজিস্টার্ড ছিল? আলী উত্তর দেয়, অশোক। তারা আবারও ভেতরে চলে আসে। এবার অখিলা অশোকের নামে একটা কেস পায়, সাথে শিবকুমারের নামও ছিল, কিন্তু সেটা ছিল চুরির কেস। বিক্রম কনস্টেবলকে ডাক দিয়ে জিজ্ঞেস করে, কেস রেজিস্টার করা মনোহর কোথায়? কনস্টেবল জানায় সে তো আরো 2 বছর আগেই রিটায়ার্ড করেছে। বিক্রম সোজা মনোহরের বাড়িতে চলে আসে। তারা দরজায় নক করতেই মনোহর দরজা খুলে দেয়। রাও বলে শ্রীষার কেস নিয়ে কথা আছে, কিন্তু মনোহর মিজাজ দেখিয়ে বলে কাল আসুন, অনেক রাত হয়ে গিয়েছে। তখন বিক্রম হুমকি দিয়ে বলে ওঠে, পক্সো কেসকে চুরির কেস লিখেছিলেন, হেডকোয়ার্টারে গিয়ে এক্সপ্লেনেশন দিতে হবে আপনার। কথাটা শোনার পরপরই মনোহর কথা বলতে রাজি হয়ে যায়। মনোহর জানায় ওটা পক্সো কেসই হতো, কিন্তু সেটা হলে সব টিভি চ্যানেল মেয়েটার পিছু পড়ে যেত। এটা ভেবে মেয়েটার দাদা ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু আমি ওদের ছাড়িনি। চুরির কেসে 4 বছরের শাস্তি দিয়েছি। বিক্রম উত্তর দেয়, হিসাব অনুযায়ী সেদিন আপনি সঠিক ছিলেন, কিন্তু এই রিপোর্ট অনুযায়ী ওরা 2 মাস আগেই মুক্তি পেয়েছে। আমার কাছে কেসটা রিভেন্স কেস মনে হচ্ছে। বিক্রমরা সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে অশোকের গ্রামের উদ্দেশ্যে। শিবাও ওই গ্রামেরই। বিক্রমরা এসে পৌঁছায় সন্তোষের বাড়িতে। আসলে সন্তোষের মিসিং ভাই অশোক। বিক্রম জিজ্ঞেস করে, অশোক কোথায়? সন্তোষ বলে ওঠে, ও 2 মাস ধরে মিসিং, পুলিশ কমপ্লেনও করিয়েছি। কেন, কি হয়েছে স্যার? রাও উত্তর দেয়, শ্রীষা কেসে অশোক একজন সাসপেক্ট। সন্তোষ বলে ওঠে, আমার ভাই এমনটা করতেই পারে না, এটা নিশ্চয়ই ওই শিবার কাজ। তারা সন্তোষের থেকে শিবার ঠিকানা নিয়ে তার বাড়িতে চলে আসে, কিন্তু আনফরচুনেটলি সেখানে শিবা ছিল না। ঘরের অবস্থাও বেশ খারাপ। বিক্রম বলে খাবার খেতেও পারেনি, মানে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। রাও একটি ড্রয়ারে শ্রীষার অনেকগুলো ছবি খুঁজে পায়। সে বলে শিবাই হয়তো রেপ করেছে, ওকে পাওয়া গেলে কেস ক্লোজ হয়ে যাবে। বিক্রম আলীকে বলে, আলী, ওকে ট্র্যাক করো। আলী নিজের কাজে লেগে পড়ে। কিছু সময় যেতেই তারা শিবার লোকেশন পেয়ে যায়। তারা খুব দ্রুত বেরিয়ে পড়ে। লোকেশনে পৌঁছে গাড়ি থেকে নামার সময় বিক্রম তার গানটা ধরতে গিয়েও থেমে যায়। তার মাথা বেয়ে ঘাম ঝরছিল, হাত কাঁপছিল। অবশেষে সে গানটা রাওকে নিতে বলে। তারা একে একে অতি সাবধানতার সাথে লোকেশনটা সার্চ করতে শুরু করে। এক সময় কোনায় থাকা একটি কন্টেনার খুলে তারা শিবাকে পেয়ে যায়, তবে মৃত অবস্থায়। শিবার রক্ত দেখে বিক্রমের প্যানিক অ্যাটাক শুরু হয়ে গিয়েছিল। সে আবারও অতীত মনে করতে শুরু করে। বিক্রম কোনো মতে ওষুধ খেয়ে নিজেকে শান্ত করে নেয়। কিছুক্ষণের মধ্যেই ফরেন্সিক টিম সেখানে চলে আসে এবং স্যাম্পল কালেক্ট করতে শুরু করে। বাইরে থাকা বিক্রম তার টিমকে বলে, ক্রিমিনাল কিভাবে জানলো যে আমরা শিবাকে খুঁজছিলাম? নিশ্চয়ই কেউ আমাদের ফলো করছে। ফরেন্সিক অ্যানালিস্ট কীর্তনা এসে শিবার ফোনটা দিয়ে বলে, স্যার, বাসে শুধু শ্রীষার ব্লাডই ছিল না, আরও একজনের ব্লাড ছিল, ব্লাড গ্রুপ ও নেগেটিভ। এদিকে আলী শিবার পাঠানো সেই ভয়েস মেসেজ বিক্রমকে শোনায়। আলী জানায় মিডিয়াকে কল করা কিংবা লাস্ট লোকেশন সেন্ড করা সবকিছুই অশোকের দিকেই নির্দেশ করছে। বিক্রম বলে, আমার মনে হচ্ছে অশোক আমাদের সাথে গেম খেলছে। আজ রাত এখানেই থাকতে হবে। তারা একটি লজে যায়, সেখানেও বিক্রমের কিপটামি। অবশেষে সে আবারও টাকার জন্য নিজের মাকে কল করে, কিন্তু তার মা উল্টো জিজ্ঞেস করে বিক্রমের টিমে কোনো মেয়ে আছে কিনা। বিক্রম সরল মনে উত্তর দেয়,
হ্যাঁ আছে তো, অখিলা। বিক্রমের মা পারলে তখনই বিক্রম আর অখিলার বিয়ে দিয়ে দেয়। বিক্রম তার মাকে থামিয়ে বলে টাকার জন্য ফোন করেছি। অবশেষে টাকা এলে তারা যে যার রুমে চলে যায়। এদিকে মিডিয়া এখনো পুলিশের উপর চাপ প্রয়োগ করেই যাচ্ছে। কমিশনার বিক্রমকে কল করে কেসের আপডেট চাইলে বিক্রম জানায় তারা ক্রিমিনালের খুবই কাছে আছে। তখন কমিশনার বলে তাড়াতাড়ি করো, নয়তো কেসটা সিবিআই কে হ্যান্ড ওভার করার কথা বলা হচ্ছে। বিক্রম ও কমিশনার বেশ কিছুক্ষণ কথা বলে। পরের দৃশ্যে দেখা যায় বিক্রমের বাকি টিম হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করে টিভি ছেড়ে দেয়। নিউজে বলছিল শ্রীষার জ্ঞান ফিরেছে, এবার অপরাধীর নাম জানা যাবে এবং পুলিশ তাকে আইনের আওতায় নিয়ে আসতে পারবে। বিক্রমের কোনো এক্সপ্রেশন নেই দেখে রাও জিজ্ঞেস করে, আপনি খুশি না স্যার? বিক্রম মুচকি একটা হাসি দেয়। এদিকে হসপিটালে ক্রিমিনাল নিউজ দেখেই শ্রীষাকে খুন করতে চলে আসে। সে শ্রীষার অক্সিজেন মাস্ক খুলে দিয়ে যন্ত্রপাতিও বন্ধ করতে শুরু করে। কিন্তু এটা তো ছিল বিক্রমের পাতা ফাঁদ। একজন নার্স দ্রুত শ্রীষার মাস্ক লাগিয়ে দেয়। বিক্রমের কাছে একটি কল আসে। অপর পাশ থেকে বলে, আপনি যেমন বলেছিলেন তেমনই হয়েছে। বিক্রম জিজ্ঞেস করে, অশোক ধরা পড়েছে? তখন জানা যায় হসপিটালে অশোক নয়, একটি মেয়ে ধরা পড়েছে। দৃশ্যপট পরিবর্তন হয় ইন্টারোগেশন রুমে। ধরা পড়া মেয়েটির নাম মঞ্জুলা। বিক্রম তাকে জিজ্ঞেস করে সে শ্রীষাকে কেন মারতে চাইছিল, তোমার আর ওর সম্পর্ক কি? কোনোভাবেই মঞ্জুলা মুখ খুলছে না দেখে বিক্রম অখিলার দিকে এক পলক তাকিয়ে বলে ওঠে, চলুন রাও সাহেব, কফি খেয়ে আসি। তারা যেতেই অখিলা নিজের কাজ শুরু করে দেয়। বিক্রমরা আরামসে কফি খেয়ে ফিরে আসে। ততক্ষণে অখিলা মঞ্জুলাকে বেশ মেরেছে। বিক্রম জিজ্ঞেস করে, এবার কি বলবে? মঞ্জুলা মুখ খুলছে না দেখে বিক্রম বলে, রাও সাহেব, কফি খাওয়ার পর সিগারেট খেতে মন চাইছে। তারা যখন সিগারেট খেতে বাইরে আসে তখন রুমের ভেতর থেকে শুধুই মারের আওয়াজ ভেসে আসছিল। বিক্রম ফিরে এসে বলে, এবার কি মুখ খুলবে নাকি একেবারে লাঞ্চ করেই ফিরে আসব? বিক্রম উঠতে গেলে মঞ্জুলা করুণ স্বরে বলে ওঠে, বলছি স্যার, নয়তো এই মহিলা আমাকে মেরেই ফেলবে। আমরা জানতে পারি মঞ্জুলা একজন প্রস্টিটিউট, কিন্তু সে অশোককে খুবই ভালোবাসে। শ্রীষার জ্ঞান ফিরলে অশোক জেলে যাবে, তাই সে শ্রীষাকে খুন করতে চাইছিল। আলী জিজ্ঞেস করে, অশোক কোথায়? মঞ্জুলা উত্তর দেয়, কোথায় আছে বলে দিলেও ওকে ধরতে পারবে না, কারণ ও তোমাদের থেকে এক কদম এগিয়ে থাকে। মঞ্জুলা পাগলের মতো হাসতে শুরু করে। বিক্রমরা সেখান থেকে চলে আসে। বিক্রম তার টিমকে উদ্দেশ্য করে বলে, মঞ্জুলা পুরো সত্যিটা বলছে না। অখিলা আরেক রাউন্ড মারতে চাইলে বিক্রম তাকে থামিয়ে দেয়, বলে এই পদ্ধতিতে আর কাজ হবে না। এদিকে বিক্রম কমিশনারের সামনে হাজির হলে সে জানায় এখনো ক্রিমিনাল ধরা পড়ল না। কাল 12টার আগে ক্রিমিনাল ধরা না পড়লে কেস সিবিআই কে হ্যান্ড ওভার করতে হবে। আমরা ব্যর্থ টিম হয়ে যাব। বিক্রম প্রত্যুত্তরে বলে, কাল 11টায় ক্রিমিনাল আপনার সামনে থাকবে। কথা শুনে রাও চমকে ওঠে। কমিশনার অফিস থেকে বের হতেই রাও জিজ্ঞেস করে, আপনি যখন জানেন অশোক কোথায় তাহলে বলেননি কেন? বিক্রম বলে, কে জানে। রাও উত্তর দেয়, আপনিই তো বললেন কাল 11টায় ক্রিমিনাল হাজির থাকবে। বিক্রম বলে, কথা যখন দিয়েছি কথা রাখবো। আই হ্যাভ এ প্ল্যান। পরের দিন সকাল 10:30টায় কমিশনার হান্টের অফিসে হাজির হয়ে যায়। সেই ক্রিমিনাল সম্পর্কে জিজ্ঞেস করলে বিক্রম জানায় ক্রিমিনাল রাস্তায়, আলী ওকে নিয়ে আসবে। ততক্ষণ কেস সম্পর্কে কিছু কথা বলতে চাই। 4 বছর আগে অশোকরা যা করেছিল তার জন্য শ্রীষার দাদা ওদের শাস্তি পাইয়ে দিয়েছিল। ওরা মুক্ত হতেই রেকি করে শ্রীষার উপর প্রতিশোধ নেয়, যাতে ওদের সাহায্য করেছিল মঞ্জুলা। তাছাড়া ক্রাইমের আগে 3 সপ্তাহ বাস স্ট্যান্ড এলাকায় অশোকের মোবাইল অ্যাক্টিভ ছিল। কমিশনার বলে, এতে হবে না, আরও শক্ত এভিডেন্স প্রয়োজন। তখন বিক্রম জানায় একজন প্রত্যক্ষদর্শী আছে এই কেসে। কমিশনার অবাক হয়ে বলে, কে? বিক্রম ইশারা করতেই রাও গিয়ে সন্তোষকে নিয়ে আসে। আমরা সন্তোষের থেকে জানতে পারি একদিন অশোক বাড়িতে এসেছিল, বলল মাকে মুখ দেখাতে পারছি না, এর কারণ ছিল শ্রীষা, তাই ওর থেকে বদলা নেওয়ার সিদ্ধান্ত নেয়। আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও কিছু না শুনেই রাগ করে বাড়ি থেকে চলে গিয়েছিল। এরপর ওকে আর দেখিনি। বিক্রম বলে, সেদিন বাস স্ট্যান্ডে কি দেখেছিলে সেটা বলো। সন্তোষ বলতে থাকে, বাস স্ট্যান্ডে নয় স্যার, বাস স্ট্যান্ডের পেছনে। আমি নাইট ডিউটি করে বাসায় ফিরছিলাম। ভোর 5টায় আমি আমার ছোট ভাইকে দেখেছিলাম। ওর হাত রক্তে ভরা ছিল, ঠোঁটে ছিল পৈশাচিক হাসি। যখন ওকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, তখন ও বলল যে শ্রীষা রেপ করে তাকে মেরে ফেলেছে। আমি ওকে কুকুরের মতো মেরেছিলাম।
তারপর ও সেখান থেকে চলে যায়। কথাগুলো বলতে বলতে সন্তোষ কাঁদতে শুরু করে। সে আরো বলে, আমি পুলিশকে বললে তারা আমাকে জিজ্ঞাসাবাদের জন্য রাখতো, তখন মা জেনে যেত ও আমার আপন ছোট ভাই, এজন্যই আমি চুপ ছিলাম। কমিশনার বিক্রমকে উদ্দেশ্য করে বলে, কোথায় ওরা, এখনো আসছে না কেন? বিক্রম ফোনে কথা বলে জানায় ওরা চলে এসেছে। বিক্রম যেতেই সন্তোষ বিস্ময়কর কণ্ঠে জিজ্ঞেস করে, অশোককে পাওয়া গিয়েছে? অখিলা মঞ্জুলাকে বলে, তুই না বলেছিলি কেউ ধরতে পারবে না? মঞ্জুলা উত্তর দেয়, আমি এখনো তাই বলছি। এরই মাঝে বিক্রম ও আলী সেখানে চলে আসে। সন্তোষ অশোককে দেখেই হতবম্ব হয়ে চেয়ারে বসে পড়ে, আর মঞ্জুলা তাকে দেখেই চিৎকার করে ওঠে। আমরা দেখতে পাই হুইল চেয়ারে একটা পচা গলা লাশ। লাশটা দেখে মঞ্জুলা ও সন্তোষ পাগলের মতো কাঁদতে শুরু করে। কমিশনার হতাশ হয়ে বলে, কেস সলভ হয়েও হলো না, অ্যাকিউজড মৃত। বিক্রম উত্তর দেয়, না স্যার, আসল কাহিনী তো এখান থেকে শুরু, অশোকের মৃত্যু থেকে। অশোকের মৃত্যু হয়েছিল সৃষার রেপের আগেই। ও জেল থেকে বের হতেই ওর মৃত্যু হয়ে গিয়েছিল। আমরা জানতে পারি রাও অশোকের জেলারের সাথে সুসম্পর্ক গড়ে তোলে এবং তার থেকে জানতে পারে জেলে আসার পর অশোক অনেকটাই বদলাতে শুরু করেছিল। জেলার আরও জানায় অশোককে জেল থেকে আর কেউ না, তার বড় ভাই সন্তোষী নিয়ে গিয়েছিল। বিক্রম সন্তোষকে উদ্দেশ্য করে বলে, মিসিং রিপোর্টের নাটক কেন করেছিলে? সেদিন ব্রিজের কাছে কি হয়েছিল সেটা আমি ভালো করেই জানি, এখন কি তুমি মুখ খুলবে? দৃশ্যপট পরিবর্তন হয়। সেদিন ব্রিজের উপর সন্তোষ, অশোক ও মঞ্জুলা বসে নেশা করছিল। সন্তোষ অশোককে বাড়ি ফিরে যেতে বলে, কিন্তু অশোক রাজি ছিল না, কারণ সে তার মাকে অনেক বেশি ভালোবাসে, আর তার কারণে তার মা গ্রামে মুখ দেখাতে পারছে না। অশোক অনেক ভেঙে পড়েছিল। মঞ্জুলা তাকে সান্ত্বনা দিতে থাকে। অন্যদিকে সন্তোষ বলে, দেখ, মা তো সত্যিটা জানে না, সে এখনো ভাবে তুই চুরির কারণেই জেলে গিয়েছিলি, বাড়ি চল ভাই। কিন্তু অশোক রাজি হয় না। সে স্বীকার করে নেয় সেদিন সে সৃষার সাথে অন্যায় করেছিল। তারপর হঠাৎই নিচে লাফ দিয়ে আত্মহত্যা করে ফেলে। সবকিছু ভীষণ দ্রুত হয়ে যায়। মঞ্জুলা ও সন্তোষের কিছুই করার ছিল না, তাই তারা অশোককে সেখানেই মাটি দিয়ে দেয়। আমরা বিক্রমের থেকে জানতে পারি সে সন্তোষ, অশোক ও মঞ্জুলার মোবাইল নেটওয়ার্ক ট্রেস করে ব্রিজের কাছে পৌঁছেছিল। সেখানেই অশোকের ফোন বন্ধ হয়েছিল। সন্তোষ তাদের যেই গল্প শুনিয়েছে সেটা সে দেখেনি, বরং করেছে। সৃষার রেপ সন্তোষ করেছে, কিন্তু সাজিয়েছে এমন ভাবে যেন দেখে মনে হয় অশোক। বিক্রম বলতে থাকে, সন্তোষ নিজের ছোট ভাইকে অনেক ভালোবাসতো। ছোটবেলায় টিচার অশোককে একবার মারায় সন্তোষ তার হাত ভেঙে দিয়েছিল। কেস সলভড, সন্তোষই অপরাধী। সন্তোষ এবার নিজের সব দোষ স্বীকার করে নেয়। সে বলতে থাকে, হ্যাঁ, আমি সৃষার রেপ করেছি। সৃষা জানতো না আমরা দেখতে কেমন। আমরা জানতে পারি সেদিন মঞ্জুলাই সুইপার সেজে সৃষাকে ওই বাসে উঠতে বলেছিল, যেখানে আগে থেকেই সন্তোষ তার জন্য ওত পেতেছিল। বিক্রম জিজ্ঞেস করে, শিবাকে কেন মারলি? আসলে শিবা সন্তোষ ও মঞ্জুলার কাছে অশোকের খোঁজ চাইছিল, কারণ তার ভাষ্যমতে অশোককে না পেলে পুলিশ তাকে শাস্তি দেবে। ওরা মুখ খুলছে না দেখে শিবা অশোককে কল করে, কিন্তু অশোকের ফোনটা ছিল সন্তোষের কাছে, আর রক্তমাখা লকেট ছিল মঞ্জুলার হাতে। শিবার সন্দেহ হয়। সে মাটিতে বসে বলতে শুরু করে, কত করে বলেছিলাম সৃষার থেকে দূরে থাক, কিন্তু শুনলো না। কথাটা শুনে সন্তোষ ও মঞ্জুলার রাগ উঠে যায়। তারা ছুরি দিয়ে শিবাকে খুন করে, কারণ তাদের মনে হয়েছিল হয়তো শিবার কথার কারণেই অশোক আত্মহত্যা করেছে। তাছাড়া শিবা বেঁচে থাকলে তাদেরই সমস্যা। সন্তোষ নির্লজ্জের মতো বলতে থাকে, আমি জিতে গিয়েছি, ওই সৃষা বেঁচে গিয়েছে তো কি হয়েছে, ওর জীবন নরকের থেকে কম কিছু নয়। সন্তোষ ও মঞ্জুলা সাইকোদের মতো হাসতে শুরু করে। এরই মাঝে বিক্রমের কাছে একটি কল আসে। সে কথা বলা শেষ করে সন্তোষকে উদ্দেশ্য করে বলে, তোর শাস্তি কেউ আটকাতে পারবে না, কারণ তোর ক্রাইমের একজন সাক্ষী আছে, সৃষা। তার জ্ঞান ফিরেছে। তোর ভাই যা করেছিল তার অনুতাপে ও নিজের জীবন দিয়েছে, কিন্তু তুই যা করলি তাতে অশোকের কোনো মূল্যই থাকলো না। কে জিতেছে সন্তোষ? সৃষা জিতেছে। সন্তোষ ও মঞ্জুলাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। অবশেষে কেস সলভড। রাও মুচকি হেসে বলে, সিবিআই আসলে চা খেয়ে চলে যেতে বলবো। কাহিনী শিফট হয় আরো কিছুদিন পর। বিক্রম একটি কফি শপে এসেছে। সেখানে সৃষার সাথে বিক্রমের দেখা হয়ে যায়। সৃষা এখন ভালো আছে। সন্তোষের শাস্তি হয়েছে ঠিকই, কিন্তু তার ধারণা সে জিতে গিয়েছে। সৃষা অবশ্য হীনমন্যতায় ভোগে না। তার মতে সন্তোষ তাকে শারীরিকভাবে আহত করেছে, কিন্তু তার কনফিডেন্স এখনো আগের মতোই। সে এখন থেকে আরো ভালোভাবে লাইফ লিড করবে।
এখানেই হান্টের প্রথম কেস শেষ হয়। এক্সপ্লেনেশন ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। খুব দ্রুতই এই ওয়েব সিরিজের বাকি পর্বগুলো আপলোড করা হবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।